আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যেদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেদিন তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই যে দাবি দাওয়া নিয়ে সচিবালয়ে বা তার কার্যালয়ের সামনে যে ভিড় প্রতিদিন, এটা ঠিক ভালো কাজ নয়। একটা সরকার মাত্র বসলো, আমি আমার কথা বলছি, আমার চোখে এটা ভালো কাজ নয়। একটা সরকার মাত্র বসলো যেখানে সব কিছু ওলটপালট, আমরা যদি প্রতিদিন তাদের কাছে দাবি দাওয়া নিয়ে যাই এবং সেটা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে, এবং যারা এটা করছেন সেটার জন্য করছেন কিনা সেটা খতিয়ে দেখা দরকার। এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদেরকে কাজ করতে দিন, আমি মনে করি তিনি যথার্থই বলেছেন। একই দিন, ওই দিন সারাদিন ধরে আনসাররা যা করল, এটা স্পষ্ট যে এটা দেশটাকে অস্থিতিশীল করবার জন্য করা হয়েছে। আনসারের সাবেক মহাপরিচালক যিনি কিছুদিন আগে যাকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে, তার রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়, এগুলো খোঁজ করলেই বোঝা যাবে এখানে তার কোনো ভূমিকা আছে কিনা সেটা খতিয়ে দেখা দরকার। আনসার এখনও যারা নেতৃত্বে আছেন তাদের কারো কারো ভূমিকা নিয়ে, তাদের কারো কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বা বিগত সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে কিন্তু নানা রকমের প্রশ্ন আছে, সেগুলো খতিয়ে দেখা দরকার। না হলে তারা এই কাজটি কেন করলেন, কিভাবে করলেন? প্রশ্ন আছে যে এই ঘটনায় ছাত্রদের কেন আসতে হলো, কেন তাদেরকে সংঘর্ষে জড়াতে হলো, কতগুলো ছাত্রকে আহত হতে হলো, কেন ছাত্রদেরকে আমরা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের মুখোমুখি করে দিচ্ছি, পুলিশ কোথায় ছিল, সেনাবাহিনীকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ কেন করতে হলো, বা সেনাবাহিনী আসলো তারা আগে কেন আনানোর উদ্যোগ নেওয়া হলো না পরিস্থিতি নিয়ন্ত্রণে, এগুলো আসলে খতিয়ে দেখা দরকার। এই অবস্থা চলতে থাকলে, আনসারের এরকম ইতিহাস কিন্তু অতীতেও আছে, বিপ্লব, তাদের এই তথাকথিত বিপ্লব বিদ্রোহ করবার ইতিহাস। এবং প্রত্যেকেই, কেউ যদি আজকে পুলিশ যদি মনে করে আমাকে সেনাবাহিনীর মর্যাদা দিতে হবে, আনসার যদি মনে করে আমাকে পুলিশের মর্যাদা দিতে হবে, এটা তো হয় না, এটা কোনো রাষ্ট্রে নয়, হয় না। আমি সাংবাদিকতা করবো আর আমি যদি মনে করি আমি একজন বড় ব্যবসায়ীর মতো জীবনযাপন করব, বা আমি যদি মনে করি একজন রাজনীতিবিদের মতো ক্ষমতা আমার থাকতে হবে, সেটা তো হবে না। প্রভাব আর ক্ষমতার পার্থক্যটা আমাদের বোঝা দরকার। সো আমি যেটা মনে করি যে সরকারকে অস্থিতিশীল করবার জন্য অনেক অনেক চক্র ক্রিয়াশীল, সেটা সরকারকে বুঝতে হবে, এবং সরকারকে তার অভ্যন্তরীণ যে দুর্বলতা আছে সেটা অত্যন্ত দ্রুততার সঙ্গে কাটিয়ে উঠতে হবে। সাংবিধানিক সংকটের মধ্যেও সরকার পড়তে পারে, এই আশঙ্কাও কিন্তু কেউ কেউ ব্যক্ত করছেন। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, সেই আশঙ্কা আছে। আমি এটাকে বিপ্লব বলবো কিনা সেটা একটা বড় প্রশ্ন, আমি বলতেও চাই না। কিন্তু গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানও যে অনেক সময় হাতছাড়া হয়ে যায় এর ফলাফল, সেটাও কিন্তু ইতিহাসে অনেক নজির আছে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে সংবিধানকে অক্ষুণ্ণ রেখে আপনি কিন্তু যেটাকে বিপ্লব বলছেন বা গণ অভ্যুত্থান বলছেন, এত রক্তত্যাগ, সেই আকাঙ্ক্ষাকে কিন্তু এগিয়ে নেওয়া সম্ভব নয়, এটাও মাথায় রাখতে হবে। আবার আমাদের সংবিধান ছাড়া চলবে না, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে। কাজে এর মধ্যে একটা ভারসাম্য তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ, এবং সেই কাজটা কিন্তু ক্ষমতাসীনদের করতে হবে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজটা সংবিধান স্থগিত না করে চলছে, এখানে রাষ্ট্রপতির ভূমিকা খেয়াল রাখতে হবে। এই রাষ্ট্রপতি কে, তার অতীত কি, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা কি, তার ব্যবসায়িক সংশ্লিষ্টতা কি। আমরা ইসলামকে ধরছি, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইসলামের কি ছিলেন, তার প্রতিষ্ঠানের কি ছিলেন, এগুলো বিবেচনার দাবি রাখে। কাজে আপনি সংবিধানকে পুরোপুরি রেখে সব সমস্যার সমাধান করতে পারবেন সেটাও হবে না, আবার সংবিধান ছাড়া দীর্ঘমেয়াদে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সেটাও কিন্তু কেউ সমর্থন করবে না, আমিও সমর্থন করব না। কাজেই এই সমস্যার সংকটের সমাধান খুঁজে বের করতে হবে। একটা কথা অনেকেই বলছেন যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে এগিয়ে নিতে হলে এক ধরনের সিভিল অর্ডার বা প্রধান উপদেষ্টার এক ধরনের ফরমান জারি করে সংবিধানকে খানিকটা স্থগিত করে বা পুরোপুরি স্থগিত করবার আহ্বান কেউ কেউ জানিয়েছেন। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে সংবিধানকে স্থগিত না করেও কিন্তু আমরা স্বল্প মেয়াদে সমস্যার সমাধান করেছি। 91 সাল থেকে এরপরে অনেকগুলো উদাহরণ তৈরি হয়েছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংকটের মধ্যে নিশ্চয়ই পড়েছে, এবং নির্বাচন কমিশন এটাকে রেখে নির্বাচন করা যাবে না সেটা মোটামুটি নিশ্চিত, এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় কিন্তু সেটা উল্লেখ করেছেন। 5ই আগস্টের বিপ্লব অভ্যুত্থান, এখানে তারুণ্যের নেতৃত্ব হয়েছে, তারুণ্যের জয় হয়েছে।
সেটা আমাদেরকে মানতে হবে। এবং তারুণ্যের শক্তিতে যে উদ্দীপ্ত ব্যাপক জনসম্পৃক্ত একটা অনন্য সাধারণ অবিস্মরণীয় অভ্যুত্থান পৃথিবীর বুকে হয়েছে বাংলাদেশের মাটিতে, যেখানে তরুণ, শিশু, কিশোর, বহু মানুষ বৃদ্ধ প্রাণ দিয়েছেন। কাজেই এরকম একটা ঘটনার পরে এক ধরনের সাংবিধানিক সংকট, শূন্যতা সেটা দেখা যেতেই পারে, যে কোনো দেশে এটা হয়, কিন্তু সেটাকে যত দ্রুততার সঙ্গে আমরা গুছিয়ে আনতে পারি সেটা জরুরি। সবচেয়ে আশার জায়গা হচ্ছে যে প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন গ্লোবাল আইকন এই সংকটকালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে, সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়িয়েছে, এবং একটা গণতান্ত্রিক আবহ অক্ষুণ্ণ রেখে আমরা এই শক্তিগুলো কিভাবে একসঙ্গে কাজ করতে পারেন সেটা এখন বড় চ্যালেঞ্জ, এবং সেটা নিশ্চিত করা খুব জরুরি আমি মনে করি। নানা রকমের আইনগত জটিলতা কিন্তু তৈরি হবার আশঙ্কা অনেকেই করছেন। কিছুটা সংকট সমাধান হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরিবর্তনের মধ্য দিয়ে এবং অ্যাপিলেট ডিভিশনের পরিবর্তনের মধ্য দিয়ে, সেটা কিছুটা স্বস্তির বিষয়, কিন্তু আইন তো আইনের গতিতে চলবে। আগের বিচারপতি যেমন আবেগ অনুরাগের বশবর্তী হয়ে বা তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অনুযায়ী, বিবেচনা অনুযায়ী রায় দিতেন, আজকের প্রধান বিচারপতি সেটা দেবেন না, সেটা আমরা সবাই বিশ্বাস করি। অত্যন্ত প্রফেশনাল তিনি, কিন্তু তিনি আবার আবেগের বশবর্তী হয়ে কিছু করবেন না, বা তার সঙ্গে যারা আছেন, আমি যেটাকে বুঝি, তারা কিন্তু আইনের মধ্যে থেকে তাদের সব করতে হবে, সেটাই তারা করবেন। এবং এখানে আরেকটা কথা, এই সরকারকে ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আদালত এটা এক ধরনের আইনি বৈধতা দেবার চেষ্টা করেছে, সেটা বিদায়ী প্রধান বিচারপতির নেতৃত্বেই তারা দিয়েছেন। কিন্তু আসলে এই ধরনের ক্ষেত্রে কিন্তু কারো প্রয়োজন হয় বলে মনে হয় না অনেক ক্ষেত্রে। অনেকে মনে করেন, তারপরে আমি মনে করি এটা একটা মন্দের ভালো ছিল। বাট গণ অভ্যুত্থান অলওয়েজ একটা স্বতঃসিদ্ধ বাস্তবতা, আইনের ঊর্ধ্বে এর অবস্থান, এবং মূল কথা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, জনগণই এখানে মুখ্য, তারাই এটা করেছে, সেটাই মাথায় রাখবে। সো বিপ্লব উত্তর সময়ে বা অভ্যুত্থান নতুন আইনের ঊর্ধ্বে একটি ফরমানজারি অনিবার্য কিনা সেটা কেউ প্রশ্ন তুলবার চেষ্টা করছেন। কেউ মনে করেন যে এটা আসলে সামরিক আমলারা এই ক্ষেত্রে অভিজ্ঞ, বা তারা বিষয়টা জানেন, হয়তো সিভিলরা, সুশীলরা, আমলারা সেটা বোঝেন না। কিন্তু মূল কথা হচ্ছে, আমরা যে যাই বলুক, এই নানান জনের নানান পরামর্শে এই জটিলতার মধ্যে না ঢুকেও কিভাবে আসলে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে পারি, সেটা নিশ্চিত করতে পারলেই বাকি সংকটগুলো সমাধান সহজ হবে। এই কারণে আমি কথাটা বলছি যে প্রফেসর ইউনূসের সরকার যদি ব্যর্থ হয়, আমি বাকি উপদেষ্টাদের সবাইকে নিয়ে কথা বলতে চাই না, অনেক শ্রদ্ধেয়, অনেকে দক্ষ, যোগ্য, এবং আমি তাদের প্রতি সমর্থন করি, কিন্তু সবার ব্যাপারে আমার একই রকম বিবেচনা না, সেটাও আমি জানিয়ে রাখতে চাই। এবং কারো পরামর্শে, কারো কারণে যেন প্রফেসর ইউনূস, তিনি নিজেও বলেছেন তিনি রাজনীতির মানুষ নন না, এবং তার পারিষদবর্গ রাজনীতির মানুষ নন, বিপদে বা সংকটে যেন না পড়েন। কারণ তার ব্যর্থতা বা তিনি যদি সফল না হন, গোটা দেশ কিন্তু চরম বিপর্যয়ের মধ্যে পড়বে। সো আমরা 90 দিনের 6 মাসে নির্বাচন করা সম্ভব হবে সেটা আমি মনে করি না, কিন্তু খুব বেশি সময় নেওয়াও সমীচীন হবে বলে আমি মনে করি না। সেটা সরকারকে অনেক বিপদে ফেলবে, কেননা এখন যারা ষড়যন্ত্র করছেন তাদের হাতে প্রচুর অর্থ আছে, অস্ত্র আছে, তাদের আন্তর্জাতিক কোনো গোষ্ঠীর সমর্থন আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নির্বাচন কমিশন সহ সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের মনোযোগ দিতে হবে, দ্রুত এটা করতে হবে, এবং সবকিছু আসলে যে সংবিধানটাকে যদি আমরা পুনরচনার দিকে মনোযোগ দিতে পারি, সেটাতে সহজ হবে। একটা কথা মাথায় রাখতে হবে যে সংবিধান পরিবর্তন ব্যতিরেকে কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হয় না। কাজেই এই কথাটার উপরে আমি জোর দিতে চাই, এবং আমি আশা করি যে সরকারে যারা আছেন তারা সেই জায়গায় মনোযোগ দেবেন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।